fine. So the single oral dose of antibiotic was given to an adult male patient. From the literature, the pharmacokinetics of this drug fits a one-compartment open model. The equation that best fits the pharmacokinetic of the drug, এই ইকুয়েশনটা দেয়া আছে। সো এখান থেকে আমাদের বের করতে হবে Tmax, Cmax আর T half। ওকে, এখন একটু চিন্তা করো কি কি দেয়া আছে। এই ইকুয়েশনটা আমাদের একটা খুব নোন ইকুয়েশনের ফরম্যাটে যাবে। হ্যাঁ, এটা আমরা গতকালকে দেখছি বারবার। গতকালকে মনে আছে ইকুয়েশনে আমরা অনেক কথা বলছি। এটা কিন্তু কে এ একটু ঝাপসা হয়ে আছে আমার। আসলে আমি একবার লিখছি, আবার লিখার পর আবার পিডিএফ করে পিসিতে ট্রান্সফার করে দেন, আবার স্নাইপিং টুল দিয়ে ইয়ে করে বসেছি, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে তোমাদের হয়তো বুঝতে। তোমরা বইও ইকুয়েশনটা পাবা, গতকাল আমরা ইকুয়েশনটা দেখছি। দেখতে পাচ্ছ কি, বুঝতে পারছো ঠিকমতো ইকুয়েশনটা কি? এটা হচ্ছে এফ ডি নট কে এ ডিভাইডেড বাই ভিডি, ঠিক আছে? কে এ মাইনাস কে, এটা ই টু দি পাওয়ার মাইনাস কে টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে এটি। ওকে, তো এই অংশটুকু দেখো, এটা একটা ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন, এটা হচ্ছে আমরা নোন ইকুয়েশন আমাদের এই ফরম্যাটে দিয়ে দিচ্ছে। তার মানে কি, আমরা সিমিলার ফরম্যাট পাচ্ছি। এর মানে এই অংশটুকু থেকে আমরা সরাসরি ধারণা করতে পারি কি যে এইটা ইকুয়ালস টু 45, তাই না? জি স্যার। এখন এইটা আমার এইখানে খুব একটা কাজে লাগতেছে না, এটা এখানে থাক, এটা এই মতো আমি কাজ করব না। এখন দেখো আমাদের সাথে সাথে আরেকটা ইনফরমেশন আমরা পাচ্ছি, কে ইজ ইকুয়াল টু মাইনাস 0.17, সরি 0.17, আর কে এ ইকুয়াল টু 1.5। ওকে, এই আমরা কিন্তু কয়েকটা মান এখান থেকে বেশ কিছু আইডিয়া পেয়ে গেলাম। তো টি ম্যাক্স এর একটা ইকুয়েশন আছে যে লন কে বাই কে ডিভাইডেড বাই কে এ মাইনাস কে। তো এই ইকুয়েশনে এই মানগুলো আমি বসাই দিই জাস্ট এখান থেকে। কে এবং কে এ মানে হচ্ছে অ্যাবজর্পশন রেট কনস্ট্যান্ট, ঠিক আছে? আর কে হচ্ছে এলিমিনেশন রেট কনস্ট্যান্ট। এবং কে এ কিন্তু ফার্স্ট অর্ডারের জন্য অ্যাবজর্পশন রেট কনস্ট্যান্ট, মনে থাকে যেন তোমাদের। তো ওটা এখানে সুইচ করে দেওয়ার পরেই আমরা এই মানটা পাচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা বুঝতে পারছো? হ্যাঁ, এটা খুব সিম্পল একটা অঙ্ক, এখানে কোনো কঠিন কিছু নাই। বই করে দেওয়া আছে, আমি একটু যদি কারো বুঝতে যেন কষ্ট না হয়, আমি ওই জন্য তোমাদের সাথে কথা বলতেছি। কারণ বইয়ে হয়েছে কি, কোনটা কোথা থেকে আসলে হয়তো অনেকে বুঝতে পারবে না একবার রিডিং করে। সেম অঙ্কে তোমাদের জাস্ট বলে দেই, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনে আমরা কালকে সংজ্ঞায় দেখছি যে সি ম্যাক্সের সংজ্ঞা কি আর টি ম্যাক্সের সংজ্ঞা কি। টি ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছাতে যে সময় লাগে, সেটাই হচ্ছে টি ম্যাক্স, তাই না? তাহলে যদি এখানে আমি টি এর জায়গায় টি ম্যাক্স বসাই দেই এই দুইটা পয়েন্টে, তাহলেই কিন্তু আমি সিপি যেটা পাবো এটা অ্যাকচুয়ালি সি ম্যাক্স হবে। আমি কি বুঝতে পারতেছি? তোমরা মানে না বুঝলে আমাকে বলো প্লিজ। স্যার টি এর জায়গায় টি ম্যাক্সটা বসালে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা খুব সিম্পল, এটা ওই জন্য আমি বলে দিচ্ছি। বুঝতে পারছি স্যার। না, আমি প্রত্যেক ক্লাসে দেখি 2-3 জন কথা বলে, বাকিরা কি করে আমি জানি না। আচ্ছা, দেন হচ্ছে সেম আমরা টি হাফ বের করতে বলছি। আমার যেহেতু কে জানা আছে, 0.693 বাই কে করলেই আমার টি হাফ চলে আসবে। একদম সিম্পল অঙ্ক, এর চেয়ে সিম্পল অঙ্ক হয় না, ঠিক আছে? কিন্তু আমি এই অঙ্কগুলো দেখানোর কারণটা হচ্ছে ক্যালকুলেশনগুলো যে আমরা করব পরীক্ষায় যদি করি, আমরা চেষ্টা করব সিম্পল কাজগুলো করতে। এই কাজগুলো সিম্পল, বাট ইকুয়েশন কিন্তু পরীক্ষায় যখন যাবা, তোমার যে কনফিউশনটা তৈরি হবে, একই টাইপের চেহারার অনেক ইকুয়েশন অনেক চ্যাপ্টারে পড়বা। তোমরা প্রায় 8টা চ্যাপ্টার পড়বা, আমি বুঝাতে পারছি তোমাদেরকে? তো একই টাইপের অনেক কিছু করার পর তখন সবগুলোকে একসাথে করে পড়াটা হবে আসল চ্যালেঞ্জ। আমি যে কারণে তোমাদেরকে যদি এখন দ্রুত শেষ করেও দেই, তোমাদের কাজ হবে হচ্ছে পুরো যখনই পড়বা দেখবা যে কোন চ্যাপ্টারের অঙ্কের সাথে কোন চ্যাপ্টারের অঙ্কটা একটু কাছাকাছি, কি কোন সূত্রের সাথে কোন সূত্র একটু কনফিউজিং লাগে, তোমরা যেন কনফিউজ না হও, কিংবা কোনটার সাথে কোনটা মিল আছে, কোন জায়গা থেকে কোনটা আসছে। এগুলো যদি তোমাদের আমি কোনোদিন করে দিব না, এটা তোমরা তোমার বন্ধুরাও করে দিবে না। যার যার পড়ার সময় যার যেভাবে বুঝতে সুবিধা সেভাবে যদি করতে পারো, তাহলে পরীক্ষায় ভালো করবো। আমার লাস্ট ব্যাচ মনে একটা ভালো অংশই 4 পাইছে এই সাবজেক্টে, আমার যতদূর মনে আছে এরকম। আমি ওদের ফাইনাল রেজাল্ট তো জানি না, কিন্তু আমি যা দেখছি ভালোই রেজাল্ট ছিল, ঠিক আছে? সো তোমরা ভয় পাবার কিছু নাই। এটা যদি তোমরা ঠিক মতো একটু যত্ন করে পড়ো, এগুলো আসলে কনফিউজ হবা না। এই চ্যাপ্টারে এরকম অসংখ্য ইকুয়েশন আরো পাবা। আমি কিছু অঙ্ক দেখাচ্ছি না, যেখানে গ্রাফ লাগবে, ধরো মেথড অফ রেসিডুয়াল কিংবা যখনই গ্রাফ ইউজ করতে হচ্ছে, ওই অঙ্কগুলো আমি তোমাদের দেখাচ্ছি না, ঠিক আছে? আমরা পরীক্ষায় গ্রাফ ইউজ করবো না দেখে। তো আরেকটা অঙ্ক দেখো, এই অঙ্কে এটা আরো সিম্পল অঙ্ক। এখানে বলা আছে 2 drugs A and B have the following pharmacokinetic parameter after a single oral dose. D বলা আছে D নট 500 মিলিগ্রাম। কে এ দুইটা ড্রাগের জন্য আলাদা আলাদা বলা আছে, কে এর মানও বলা আছে, ভিডি সব ডিফারেন্ট কিন্তু দুইটা ড্রাগে। হ্যাঁ, তো দুইটা ড্রাগের জন্য আমার টি ম্যাক্স এবং সি ম্যাক্স বের করতে বলছি। তো এখানে আসলে ড্রাগ দুইটার মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন নাই, জাস্ট আলাদা আলাদা দুটো অঙ্কের মতো। তো প্রথম ড্রাগের জন্য আমি টি ম্যাক্স বের করতে গেলে কে এ এবং কে নিব প্রথম ড্রাগের জন্য যেটা আছে, এই কে এ এবং এই কে,
ঠিক আছে? সো সিমিলার আগের অঙ্কে আমরা যেভাবে Tmax পাইছি এভাবে এখানে Tmax পাবো 2 আওয়ার এবং সেকেন্ড ড্রাগের জন্য সিমিলার একটা Tmax পাবো। ওকে? আগের অঙ্কের অঙ্ক সেম। দেন স্যার বুঝতে আমরা পারছি। সিপি আমরা যে ইকুয়েশনটা এতদিন ধরে দেখে আসলাম, কালকেও দেখছি আজকেও দেখলাম, সেম ইকুয়েশন সিপি এর আমরা ইউজ করব। তো এখানে আমরা জাস্ট Tmax-টা বসাই দেব। যখন এ নিয়ে কাজ করব ড্রাগ এর জন্য Tmax-টা ইউজ করব, বি নিয়ে কাজ করলে আমি ড্রাগ বি এর জন্য Tmax ইউজ করতাম। ঠিক আছে? সো এর জন্য আমি যে Tmax-টা পাইছি এটা এখানে রিপ্লেস করে দিলে আমার ফার্স্ট ড্রাগের জন্য Tmax-টা চলে আসবে। সেকেন্ডটা আমরা করছি, হ্যাঁ সেকেন্ডটা আমরা করছি। সিমিলার ভাবে সেকেন্ডটা যদি আমরা বসাই দিই এখান থেকে জাস্ট রিপ্লেস করে দিব, এই মানটা আমার সিবি ম্যাক্স চলে আসবে। ঠিক আছে? তো এখানে একটা জিনিস তোমরা হয়তো দেখতেছো যে একটু আমার ক্যালকুলেশন একটু সমস্যা থাকতে পারে সেকেন্ডের ক্যালকুলেশনে, কারণ হচ্ছে আমি রিপ্লেস করতে গিয়ে কোনো একটা ভুল করছি। কারণ কি দেখো ড্রাগ দুইটার ভিডি আলাদা, হ্যাঁ আমি শিওর না, তোমরা একটু অঙ্কটা করে দেখবা। আমি কিন্তু রিকোয়েস্ট করছি অঙ্ক দুটো করবা তোমরা, মানটা সমান আসছে কিনা। ভিডি কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ ভিডিও ডিফারেন্ট, ড্রাগের কেও ডিফারেন্ট, কে এও ডিফারেন্ট, বাট আমি হয়তো দুটো করার পর শেষের মানটা হয়তো বা সেম আসবে, তারপরে একটু করে দেখবা। ওকে, তো আমরা এই চ্যাপ্টারে এই টাইপের অঙ্কগুলো দেখলাম। এরকম সিম্পল যে অঙ্কগুলো হয়, মানে অঙ্ক সিম্পল বলতেছি যে ফর্মুলা ডিরেক্ট সুইচ করার মতো যেখানে আছে, যেখানে ধরো আমাদের গ্রাফ এঁকে কিংবা অন্য কোনো পদ্ধতিতে আমাদের মান বের করে আনতে হবে, এটার জন্য বড় একটা টেবিল লাগবে, এরকম কমপ্লিকেটেড কোনো কিছুতে আমরা যাব না। ঠিক স্যার আছে? এফ এর ভ্যালুটা কি হবে স্যার এখানে? এখানে এফ এফ এর ভ্যালুটা এর ভ্যালু 1 হবে, কারণ কি জানো এফ এর ভ্যালু 1 হওয়ার কারণ হচ্ছে এখানে 100% বায়োঅ্যাভেলেবল বলা আছে, ওই জন্য। আচ্ছা আচ্ছা যদি ঠিক আছে। বায়োঅ্যাভেলেবিলিটি 80% বলতো তাহলে হয়তো 0.8। ঠিক আছে? এটা কিন্তু আমি দিতে পারি, বায়োঅ্যাভেলেবিলিটি চেঞ্জ করে দিয়ে দিতে পারি। ঠিক আছে? জি স্যার, জি স্যার। কারণ মানে প্র্যাকটিক্যালি 100% বায়োঅ্যাভেলেবল ড্রাগ মানে এটা আসলে খুব একটা হয় না। হয় অনেক ড্রাগই বায়োঅ্যাভেলেবল ভালো, বাট এটা অনেক বেশি। বলো। স্যার ডি নটের ভ্যালুটা কি স্যার 500 মিলিগ্রাম, এটা কি মাইক্রোগ্রামে চেঞ্জ করতে হবে? এটা হচ্ছে আমাদের অঙ্কের জন্য মাইক্রোগ্রামে আনতে হয়েছে প্রবাবলি, কারণ আমরা কি অন্য মাইক্রোগ্রাম, তাহলে মাইক্রোগ্রামে আনতে হবে, না হলে আসবে না অঙ্ক। ঠিক আছে? জি স্যার, জি স্যার। স্যার যদি বায়ো অ্যাভেলেবিলিটি চেঞ্জ করে দেন তাহলে যে বলছিলেন 0 থেকে 1 এর মধ্যে মান এনে করতে হবে, ওইভাবে কি করব? না না না, এই না দেখো তুমি যদি 100% মানে কি 1, আমরা পার্সেন্টেজে জি, করব না, আমরা ফ্র্যাকশনে করব, হ্যাঁ বায়োঅ্যাভেলেবিলিটি। সো 0 থেকে 1 এর মধ্যে অটোমেটিক চলে আসবে। আমি যদি 80% দেই তোমরা জানবা 0.8, 90% দিলে 0.9। ঠিক আছে? এর জন্য আলাদা কোনো ফর্মুলা কিছু লাগবে না, সিম্পল। মানে বায়োঅ্যাভেলেবিলিটি কখনো 100 এর চাইতে বেশি হবে না। আমি আসলে এগুলো তোমরা এখন বড় হয়ে গেছে, এখন এগুলো বলার কিছু নাই। আমি ফার্স্ট ইয়ারে আমি নিজেও আমি অনেক কিছু আসলে না বুঝে করতাম। ধরো একটু ফাঁকি দিছি ক্লাসে, প্র্যাকটিক্যাল বিকালবেলা আমাদের যেটা হতো প্রতিদিন 8টা থেকে 1:30টা পর্যন্ত ক্লাস হতো, 2টার সময় প্র্যাকটিক্যাল শুরু হতো। উইকে 5 ডেজ, কখনো কখনো মিস হতো 1-2টা ক্লাস কি 1-2টা প্র্যাকটিক্যাল, বাট উইকে 5 ডেজ এটা থাকতো। তো হয়তো থিওরিটিক্যাল ক্লাস মিস করছি, তো প্র্যাকটিক্যাল ক্লাসে চলে গেছি, বন্ধুরা প্র্যাকটিক্যাল করছে, তো দেখা দেখি প্র্যাকটিক্যাল করে কিছু একটা সিনথেসিস করে নিয়ে গেছি। টিচার জিজ্ঞাসা করছে ইল্ড কত, তো আমি বলছি ইল্ড 120%। বুঝতে পারছো? সো কোনো কিছু ইল্ড তো 100% এর বেশি যে হতে পারে না, ওই সময় ফার্স্ট ইয়ারের শুরুতে ওই কনসেপ্টটাও আমার ছিল না। মানে এটা হয়তো পরের দিনে আমি বুঝতে পারছি আমি কি ভুলটা করছি, কিন্তু কেন আমি এটা বললাম আমি জানি না। তো এরকমই তোমরা কখনো কোনো কিছু জানো হিসাব নিকাশ করতে গিয়ে বা অ্যাভেলেবিলিটি 100 এর বেশি না হয়। জি স্যার। ওকে, ক্লিয়ার? আমরা আরেকটা আজকে আরেকটা টপিক দেখবো, আরেকটা ম্যাথ দেখবো। স্যার আপনি বলেছিলেন স্যার ইন্টারভেনাস ইনফিউশন থেকে আজকে একটু অঙ্ক দেখাবেন স্যার। হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে আমরা মূলত দুটো অঙ্ক দেখবো আজকে। এই দুটো অঙ্ক অনেক কিছু কভার করে, আমি বুঝতে পারছি। এই দুটো অঙ্কের মধ্যে ছোট ছোট অঙ্ক আগেরটার মতো অনেক কিছু কভার করে। আমরা কিন্তু আগের দিন কিছু অঙ্ক নিয়ে কথা বলছি, মনে আছে? ইন্টারভেনাস ইনফিউশন আগের ক্লাসে কিন্তু কিছু কথা বলছি, অঙ্কের মতো দেখাইছি। এগুলা আমি এভাবে আলাদা করে অঙ্কের সলিউশনের মতো ডিসকাস করি নাই, কারণ ওই টপিকগুলো প্র্যাকটিস প্রবলেমে না, ওগুলো বইয়ের ভিতরে এক্সাম্পল দিয়ে দেখানো ছিল। মনে আছে কি তোমাদের? আমি এর আগের ক্লাসে কিন্তু কিছু অঙ্ক নিয়ে কথা বলছি, হ্যাঁ। জি স্যার। তো এগুলো ওরকমই, ঠিক আছে। তো আমি ইন্টারভেনাস ইনফিউশন চ্যাপ্টারটা অনেক বড় এবং অঙ্কগুলো কিন্তু আমি ওইভাবে ওভারঅল সব অঙ্ক আমি কভার করব না। তার মানে এই না যে তোমরা করবা না, বুঝতে পারছো? যদি কোনো অঙ্ক না হয় দেখবা এটা গ্রাফ হচ্ছে কিনা, যদি বোঝো যে গ্রাফ লাগবে তার মানে অঙ্কটা বাদ, পুরোপুরি বাদ দিয়ে দিবা। ঠিক আছে? ওকে স্যার। গ্রাফ কিংবা অন্য কোনো জায়গা থেকে, আদারওয়াইজ অঙ্কগুলো করবা। তো দেখো, a female patient with normal renal function is to be given a drug by IV infusion. According to the literature, the elimination half-life of this drug is 7 hours and the apparent BD is 23.1% of body weight. The pharmacokinetics of
this drug assumes a first order process. The desired steady state plasma level for this antibiotic is 10 microgram per ml. এখানে কি ইনফরমেশন পাচ্ছি আমরা? লাস্ট ইনফরমেশন যেটা পেলাম এখানে সিএসএস পেলাম, ঠিক আছে? এখানে ভিডি পেলাম 23.1% অফ বডি ওয়েট, তার মানে 65 কেজি ইনটু 20, এটা 23.1% আর ইউনিট করবো আমরা লিটারে, ঠিক আছে? সো আমরা ওখান থেকে পেয়ে যাচ্ছি ভিডির মান। হাফ লাইফ যেহেতু আমরা জানি 7 আওয়ার, সো হাফ লাইফটা রেখে দিলাম, যদি কে কাজে লাগে হাফ লাইফ থেকে আমরা কেউ বের করে আনতে পারবো, ক্যালকুলেট করতে পারবো, তাই না? 0.693/7 দ্বারা হাফ লাইফও আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। সো আমরা কিন্তু বেশ কিছু ইনফরমেশন এখানে জানি। তো যখন অঙ্কগুলো চাবে সরাসরি আগে দেখবা তোমার নোন ইকুয়েশন কোনটা আছে। প্রথমটা খুব সোজা, এটা সঠিক অঙ্ক না, এটা আমাদেরকে লাস্ট আমরা একটা টেবিল পড়ছিলাম কালকে না, যেদিন আমরা এই চ্যাপ্টারটা পড়ছি এটা ক্লাস টেবিল দেখছিলাম যে 95% স্টেডি স্টেট পেতে কতটুকু সময় লাগে, 90% পেতে কতটুকু লাগে, 99% স্টেডি স্টেটে যেতে নর্মালি কতটুকু সময় লাগে। সো ওখানে এই 95 এর জন্য বলা ছিল 4.3 টি হাফ, ঠিক আছে? সো ওখান থেকে এটা ক্যালকুলেট করে ফেলছি আমরা। 7 4 28 আর 7 3 21, সো সামথিং 30.1 হয়, সামথিং 30.2 আসছে, ঠিক আছে? তো এটা কিন্তু খুব একটা কঠিন অঙ্ক না, ওকে? মানে এটা অঙ্ক না আর কি, এটা জাস্ট কনসেপ্ট। এখন দেখো what is the proper loading dose for this antibiotic? Simple equation, loading dose equation, CSS into VD. তো CSS আমি এখানে বললাম 18 মাইক্রোগ্রাম ml ছিলই, আর VD আমরা এখানে আমি ক্যালকুলেট করে দেখাই নাই, VD কিভাবে ক্যালকুলেট করবো আমি বলে দিচ্ছি। 65 কেজি, এটা 23.1%, সেটাকে আমরা লিটারে কনভার্ট করলে আমরা লিটারে না, এখানে নিয়ে যেতে হবে মিলিলিটারে, যেহেতু আমরা টোটাল কাজটা আমাদের সিএসএস এর ইউনিটটাও মিলিলিটারে আছে, সো এখান থেকে নিয়ে আমরা টোটাল ইউনিটটা পাবো, ঠিক আছে? 150 মিলিগ্রাম পাবো। দেন আমাদের থার্ড প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রপার ইনফিউশন রেট ফর দিস ড্রাগ। এখন ইনফিউশন রেটে গেলে আমরা জাস্ট সিমিলার এই অংশটুকু আমরা আগে বের করে ফেলছি, এখন জাস্ট কে দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ইনফিউশন রেটও আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন আমার মনে হয় আজকে অনেকের মনে নাও থাকতে পারে, এটা আমি আলাদা টপিকের সাথে ডিসকাস করার অন্যতম কারণ একটু রিভিউ হয়ে গেল। ডিএল কি, লোডিং ডোজ কি, সবার কি মনে আসছে? কারো মনে না থাকলে আমাকে বলো, নাহলে নিজেকে জিজ্ঞাসা করো লোডিং ডোজ মনে আছে নাকি। স্যার শুরুতে লোডিং ডোজ দিয়ে হচ্ছে ইনফিউশন দেওয়া হয় স্যার। শুরুতে রাইট, একটা আমাদের যেন মিনিমাম ইফেক্ট রিচ করতে পারি, ঠিক আছে? সো এই সেই লোডিং ডোজের ক্যালকুলেশন এটা, ওকে? আর এখানে হচ্ছে ইনফিউশন রেটের ক্যালকুলেশন, আর হচ্ছে ইনফিউশন রেট, কোন রেটে আমি যে নর্মাল আমার ইনফিউশনটা দিচ্ছি সেটা দিব। ক্লিয়ার? কেউ না বুঝলে বলো এই পর্যন্ত। ওকে, দেন ক্লিয়ারেন্স কত? এর প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য টোটাল বডি ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্সের ইকুয়েশন হচ্ছে ভিডিকে, ক্লিয়ারেন্স ইকুয়াল টু ভিডিকে। ওখান থেকে আমি একদম ডিরেক্ট ক্যালকুলেট করে ফেলছি, এটা কোনো ব্যাপার না। 5 নাম্বার অঙ্কটা একটু অন্যরকম। ইফ দ্য পেশেন্ট সাডেনলি ডেভেলপস পার্শিয়াল রেনাল ফেলিয়ার, হাউ লং উড ইট টেক ফর আ নিউ স্টেডি স্টেট প্লাজমা লেভেল টু বি এস্টাবলিশড। এখন এই কথাটা আমি কালকেও তোমাদেরকে বলছিলাম যে সিএসএস এর ইকুয়েশন গুলোতে সিএসএস সবকিছু দ্বারা কিন্তু এফেক্টেড হয় না। এখানে দেখো পেশেন্টের রেনাল ফেলিয়ার, পেশেন্টের এক্সক্রিশনে কি হয় হোক, তার সাথে ওইভাবে যাচ্ছে না। সিএসএস এর জন্য কি ওই 95% সিএসএস পেতে যে সময় লাগে সেই সময়ই থাকতেছে, কিন্তু টিহাফটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? যেহেতু পেশেন্টের রেনাল ফেলিয়ার হয়েছে, সো এক্সক্রিশনে, এটা এলিমিনেশন হাফ লাইফ না, সো এক্সক্রিশন যদি এফেক্টেড হয় এলিমিনেশন হাফ লাইফও চেঞ্জ হয়ে যেতে পারে, পেশেন্টের জন্য চেঞ্জ হবে, ঠিক আছে? এই জন্য টিহাফ বেড়ে যাবে, কিন্তু এখানে এক্সক্রিশন টোটাল ইয়েতে কোনো চেঞ্জ আসবে না, মানে সিএসএস রিচ করতে যে সময়টা লাগে এটাতে কোনো চেঞ্জ আসবে না। সিএসএস কি? স্টেডি স্টেট প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন। সবার মনে ছিল তো? এই তো, আমি যদি ক্লাসে থাকতাম এই প্রশ্নটা করে সবার চেহারা দিকে একবার তাকাইলে বুঝতে পারতাম কেউ বুঝছে কি বোঝে নাই। এটা হচ্ছে ক্লাসে না থাকার সমস্যা। ওকে, দেখো লাস্ট কোশ্চেন এখানে। ইফ দ্য টোটাল বডি ক্লিয়ারেন্স ডিক্লাইন 50% ডিউ টু পার্শিয়াল রেনাল ফেলিয়ার, what new infusion rate would you recommend to maintain the desired steady state plasma level of 10 microgram per ml? So এখানে বলছে বডি ক্লিয়ারেন্স ডিক্লাইন করতেছে, সেম ইকুয়েশন। দেখো এটা আমি আগের অঙ্কটাই নিয়ে আসছি, এটা কিন্তু আগের অঙ্কটা, এটা কিন্তু আজকে এই যে একটু আগে দেখলাম না, এটাই আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি এখানে, ঠিক আছে? এখন বলতেছে যে এই এখানে যদি আমার 50% চেঞ্জ হয় ক্লিয়ারেন্সের, ঠিক আছে, সো ইনফিউশন রেটে কি চেঞ্জ হতে পারে? স্যার হাফ হয়ে যাবে। হ্যাঁ স্যার আগে যেটা ছিল তার হাফ হয়ে যাবে, 50% যদি ডিক্রিজ হয়।
হ্যাঁ 50% হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা পরের অঙ্কটা একটু পড়ো তোমরা, আমি একটু তোমাদের একটু সময় নিই, আমি একটা জিনিস চেক করবো একটু, ঠিক আছে? ওকে স্যার। তোমরা এটা পড়ো একটু, দেখো। আচ্ছা দেখো, calculate the expression rate at the steady state for a drug given by IV infusion at a rate of 30 milligram per hour. The CSS is 20 microgram per ml. If the rate of infusion were increased to 40 milligram per hour, what would be the new steady state drug concentration? Would the expression rate for the drug at the new steady state be the same? Assume first order elimination kinetics and a one compartment model গেল। তাহলে সিম্পল অঙ্ক, প্রথমে ছিল ড্রাগের জন্য ইনফিউশন রেট যখন 30 মিলিগ্রাম পার আওয়ার, সিএসএস রিচ করতে সময় লাগতেছিল 20 মিলিগ্রাম 20 মাইক্রোগ্রাম, সরি সিএসএস হচ্ছে 20 মাইক্রোগ্রাম পার এমএল, রিচ করতে সেম টাইমই লাগবে, এটা একটু সিএসএস কত ছিল সে অ্যামাউন্ট। আর নতুন ড্রাগ মানে এখন বলতেছে যে আমি যদি ইনফিউশন রেট 30 থেকে চেঞ্জ করে 40 তে নিয়ে আসি, সিএসএস কত হবে, নতুন সিএসএস কত হবে, ঠিক আছে? তো এখানে একটা কথা এক্সট্রা বলছে যে ফার্স্ট প্রথমে প্রশ্ন করছে যে এক্সপ্রেশন রেট কত। হ্যাঁ, তো স্টেডি স্টেটে যে রেটে এক্সপ্রেশন হয়, যে রেটে ইনফিউশন যায়, ওই রেটে এক্সপ্রেশন হয়, যখন স্টেডি স্টেটে কিন্তু আমরা কথা বলতেছি, ঠিক আছে? হ্যাঁ, তো ক্যালকুলেট দ্য এক্সপ্রেশন রেট অ্যাট স্টেডি স্টেট ফর আ ড্রাগ। তো সো স্টেডি স্টেটে এখানে এটা 30 মিলিগ্রাম পার আওয়ার ছিল, 30 মিলিগ্রাম পার আওয়ারই হবে, ঠিক আছে? এর জন্য আমি শেষে যদিও করছি ঘুরে ফিরে এটা ক্যালকুলেট না করেও আমি বলতে পারি যেহেতু স্টেডি স্টেটে আছে যে ইনফিউশন যে রেটে হচ্ছে ওই রেটে ড্রাগ এক্সপ্রেশন হবে, ঠিক আছে? এক্সপ্রেশন রেটও সেম হবে। সো এটা এর জন্য হবে এই আর মানে নতুন ইনফিউশন রেটে হবে 40 মিলিগ্রাম পার আওয়ার, ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে। এখন আমি জাস্ট তোমাদের আসল অঙ্ক যেটা বলছি, নতুন সিএসএস কি হবে, এটা একটা রেশিও আর কিছুই না। সিএসএস ইকুয়াল টু আর বাই কেভিডি, এটা আমরা দেখছি কালকে। এই কেভিডিকে আমরা ক্লিয়ারেন্স দ্বারাও কখনো কখনো চেঞ্জ করে দিয়েছি, ক্লিয়ারেন্স দ্বারা চেঞ্জ করে আমরা দেখছি কেভিডি। তো দেখো এখানে জাস্ট আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করলে পাই কেভিডি, আমরা আসলে আর বাই সিএসএস ফরম্যাটে আনবো কারণ আমাদের এই দুটো রেশিও লাগবে। তো কেভিডি ইকুয়াল টু আর বাই সিএসএস। সো ওল্ড ড্রাগের জন্য আমরা করছি, নিউ ড্রাগের জন্য আমরা করছি, ঠিক আছে? আর ওল বাই আর নিউ ইকুয়াল টু সিএসএস ওল বাই সিএস নিউ। সো এখান থেকে আমরা পেয়ে যাই 26.7 মাইক্রোগ্রাম পার এমএল, ঠিক আছে? এটা হচ্ছে নতুন ড্রাগের সিএসএস। তো দেখো আমরা মোটামুটিভাবে পড়লাম, অনেক কিছু এখানে পড়লাম। তো এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে তোমরা? হ্যাঁ স্যার। তো আজকে এই পর্যন্তই। আমি তোমাদের সাথে নেক্সট ডে কালকে আশা করি তোমাদের সাথে একটা ক্লাস হবে, ঠিক আছে? সব ঠিক থাকলে কালকে একটা ক্লাস নেব, কালকে আমরা নতুন চ্যাপ্টার চলে যাবো। এখন তোমরা আমাকে বলো, 5 মিনিট আমি 2 মিনিট সময় দিচ্ছি, আজকের পড়াশোনা কালকের পড়াশোনাই নেই না, ওভারঅল তোমরা আমাকে ফিডব্যাক দাও একজন দুজন করে, যে এই পড়াটা সম্পর্কে তোমাদের কি সমস্যা, কি সুবিধা, কি কোনো প্ল্যানিং, কিছু অ্যাডভাইস কিংবা কোনো কোশ্চেন ওভারঅল পড়াশোনাটা নিয়ে, মানে ফুল সাবজেক্ট নিয়ে বা পড়াগুলো নিয়ে আমাকে বলতে পারো। স্যার এই সাবজেক্টটা নিয়ে প্রথমত তো স্যার প্রচুর প্র্যাকটিস করতে হবে বাসায়, ইকুয়েশন গুলা, ম্যাথ গুলা, নাহলে স্যার এটা আয়ত্তে আনা যাবে না স্যার। ঠিক বলছো, হ্যাঁ। আর স্যার এটা ছাড়া আসলে এই সাবজেক্টে আর কোনো উপায় নাই। আমি আসলে এটা মানে আমি বুঝতে পারতেছি, এটা ছাড়া তোমরা এই সাবজেক্টে কোনোভাবেই ভালো করতে পারবে না। পরে বলো, আর কারো কিছু বলার আছে? স্যার একটু জানতে চাই যে ম্যাথ স্যার কত পার্সেন্ট থাকবে আর লেখা কতটুকু থাকবে? আচ্ছা আমি তোমাদের বলি, আমি প্রিফার করি হচ্ছে ম্যাথ বেশি রাখতে, ঠিক আছে?
মোর দেন 50% ম্যাথ রাখতে আমি প্রিফার করি। হ্যাঁ, এখন সে কারণেই দেখতেছো যে আমি এমন কোনো ম্যাথে যাচ্ছি না যেগুলো আসলে খুব কঠিন। এখন তোমরা আমাকে বলতে পারো স্যার আপনি ম্যাথ গেলে তো আমরা খারাপ করবো, কিন্তু সমস্যা এটা না। সমস্যাটা হচ্ছে যে যদি আমি ইকুয়েশনে যাই, আমি তো পরীক্ষা ইকুয়েশনগুলো খেয়াল করো, তোমাকে যখন আমি প্রশ্ন করবো, আমি যেটা আমার এটা অনেক বছর ধরে পড়ে আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝি যে ছাত্ররা না পরীক্ষার দিনে কোশ্চেনটা বুঝতে পারে না। একদম অনেস্টলি যেটা আমি বলি, কোশ্চেনটা বুঝতে পারে না কেন? কারণ আমি তো সরাসরি বলতে পারি না যে এত ইকুয়াল টু এত একটা ইকুয়েশন পড়ছিলাম ওইটা লিখো, এভাবে তো আমি প্রশ্ন করতে পারি না। আমাকে প্রশ্নটা করতে একটা ভাষায়, তাই না, যে এটা এই এর সাথে এর সম্পর্কটা দেখাও, ঠিক আছে? তো যখনই আমি এরকম প্রশ্ন করি তোমরা বুঝতে পারো না, আমি বলতেছি না তোমরা পারবা না। সো আমি মানে রিস্ক কমাই। সো অঙ্ক যদি হয়, অঙ্কটা তো সবাই অভ্যস্ত হয় প্র্যাকটিস করতে করতে, তখন দেখা যায় যে অঙ্কে সবাই ভালো করে। হ্যাঁ, তো আমি যেহেতু এবার ওইভাবে অঙ্কটা দেখতে পারতেছি না তোমাদের সবার, মানে একবারে সামনাসামনি বসে তোমাদের ক্লাসে বসে আমি অঙ্ক করাতে পারতেছি না, তো সে কারণে আমি প্রিফার করব 50%-এর বেশি যেন অঙ্ক না যায়। হ্যাঁ, আরো কমেও আসতে পারে। কিন্তু একটা কথা, তোমরা তো জানোই যে শুধু এটা আমার কোশ্চেন, আরেকদিন এক্সামিনার কোশ্চেন করবেন, তারপরে আবার এটা মডারেশন হবে। সো কত পার্সেন্ট অঙ্ক থাকে আমি এভাবে বলতে পারি না, কিন্তু আমি এটা কনসিডার করব। তোমাদের যেহেতু এবার সেভাবে আমরা ক্লাসে অঙ্ক করতে পারতেছি না, আমি কনসিডার করবো, অসুবিধা নেই। আর কেউ? এটা আরো কমে আসতে পারে, 50% কি আরো অনেক কমে আসতে পারে, অনেক কমে আসতে পারে, এটা তোমাদের উপর, ঠিক আছে? স্যার কোন প্রতিবেদন থাকবে বা ইকুয়েশন প্রমাণ করা? হ্যাঁ, ইকুয়েশন থাকবে। আমি যে ইকুয়েশন গুলো দেখালাম ইকুয়েশন থাকবে। আমি এভাবে ইকুয়েশন প্রমাণ করতে বলবো না, বলবো হচ্ছে যে এটার সাথে এটা সম্পর্ক দেখাও। আমি কি বুঝতে পারছি? আদারওয়াইজ এই চ্যাপ্টারে মানে এই সাবজেক্টে আর কোনো প্রশ্নই হয় না, হয় অঙ্ক দিতে হবে নাহলে অঙ্কের ইকুয়েশন দিতে হবে। আদারওয়াইজ তুমি যদি এই সিলেবাসটা খুলে দেখো তুমি প্রশ্ন করতে পারবে না। আমি যদি তোমাকে বই খুলে বলি তুমি প্রশ্ন করো, মানে এটা এরকমই, অংশটুকু আসলে পুরোটাই ম্যাথমেটিক্যাল। বরং পার্ট 1টা কিন্তু চাইলে ফুললি ডেসক্রিপটিভ আর দুই একটা অঙ্ক দিয়ে করা যায়, বাট পার্ট 2টা ফুললি ডিফারেন্ট। এই জন্যই তোমাদের একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি। এই আর কেউ? স্যার আমার কাছে মনে হচ্ছে আমরা সিলেবাসটা এত তাড়াতাড়ি পড়ে যেতেছি যে আমরা মনে হয় নিজেরাই কভার করতে পারতেছি না কিছু, এবং হয়তো আগের দিন ক্লাস করছে ঠিকই কিন্তু নিজেরা কিছুই দেখি নাই, এবং আমরা ক্লাসে এসে এখানেও ঝামেলা হইতেছে। এখন আমি তোমাকে বলি, যদি আমি যদি পড়াটা এভাবে না পড়াই, আমাদের যদি পড়াটা ধরো এরকম, যদি তোমার কথাটা আমি এটা বলতেছি যে আমি যদি আরো 7 দিন পর একটা টপিক ধরি, 7 দিন পর তো তোমরা আরো বলতে পারবা না। আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে? আমি কিন্তু যেন আমার অন্য সাবজেক্ট গুলো প্রায় শেষ করে ফেলছি, তারপর তোমাদেরটা এই কারণে নিছি যেন তোমাদের কোনো আমি মানে কন্টিনিউটি ধরে রাখতে পারি। ব্যাপারটা বুঝতে পারছি? জি স্যার। এখন কারণ হচ্ছে আমি তোমাদেরকে এই জন্য রিকোয়েস্ট করতেছি যে তোমরা একটু পড়ো সাবজেক্টটা। এটা কিন্তু যে এমন না যে 6 মাস ধরে তোমাদের আমি এটা পড়াচ্ছি, ওকে? আর তোমাদের তো রেকর্ডিং থাকতেছে, আমি এই কারণেই বলে দিচ্ছি তোমরা রেকর্ডিংটা রেখে দাও। তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তোমরা যেন রেকর্ডিংটার মধ্যে দিয়ে যেতে পারো, ঠিক আছে? তবে একটু কষ্ট করো, এটা কষ্ট করো, না হলে পারবা না এটা। আর কারো কোনো প্রশ্ন? না স্যার, বাট স্যার অফ টপিক একটা কথা বলি স্যার, আজকে আমাদের অনলাইন ক্লাসে সবচেয়ে বেশি প্রেজেন্ট ছিল স্যার এই পর্যন্ত যে কয়টা ক্লাস হয়েছিল। না, খুবই ভালো লাগলো দেখে, তোমাদের অ্যাটেন্ডেন্স দেখে ভালো লাগলো। আমি সেদিন একটু বিরক্তই হয়ে গেছিলাম, যে কারণে গতকাল তোমাদের বললাম যে আমি স্লাইড পড়াবো, তো দেখলাম স্লাইড পড়াতে গেলে তোমরা বুঝবা না এখানে, সেই জন্য আবার আগের স্টাইলে ব্যাক করছি আজকে। তো দেখো, আমি তোমাদেরকে সবকিছু বললাম, তোমাদের তারপরও যদি পড়া নিয়ে মনে হয় যে স্যার আমাদের আসলে পড়ার এই সমস্যা হচ্ছে, আপনি একটু স্যার এই জায়গাটাতে আমাদের একটু কনসিডার করেন, কিংবা তোমাদের যে কোনো রকম কথা তোমরা সিআর কে বলতে পারো, সিআর আমাকে ফোনে বলতে পারো স্যার স্টুডেন্টরা এভাবে বলতেছে, এই জিনিসটা এরকম হলে ভালো হয়, তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? ওকে স্যার। তবে পড়াশোনা করো। যদি ক্লাস নিয়ে কোনো সমস্যা মনে হয় আমাকে জানাও যে স্যার এরকম করলে ভালো হয়। ভালো থাকো তবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম।